প্রিয় দর্শক শ্রোতা, আসসালামু আলাইকুম এবং অনন্ত শুভকামনা সবার জন্য। বিএনপি দলীয় সরকার এখন ক্ষমতায়। তো ক্ষমতা নেয়ার পর এমনকি ক্ষমতা নেয়ার আগেও বিএনপি নেতৃবৃন্দ অন্তর্বর্তীকালীন সরকারের সময়ে বিভিন্ন জায়গায় মব হয়েছে, সেই সব বিষয়ে উচ্চকণ্ঠ ছিলেন বিএনপি নেতৃবৃন্দ। অনেকেই কথা বলতেন যে অন্তর্বর্তীকালীন সরকার মব থামাতে পারছে না, এবং সরকার গঠনের পর স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ সাহেব খুব হম্বিতম্বি করে বলছিলেন যে আর মব হবে না, মব চলতে দেয়া যাবে না, মব সহ্য করা হবে না। তো সেটি তার বক্তব্য পর্যন্তই সীমিত। আমরা এই সিদ্ধান্তে পৌঁছতে বাধ্য হয়েছি, কারণ বিএনপি সরকার গঠন করবার পর আমরা যা দেখছি, মনে হচ্ছে যেন একটি মবের রাজত্ব কায়েম হয়েছে, এবং তারা আগের সেই সমালোচনা মবের বিরুদ্ধে সব কিছু ভুলে গিয়ে চোখ বন্ধ করে রেখেছে বলে মনে হচ্ছে। আর মব এখন সাধারণ পর্যায়ে নেই, সংসদ সদস্যরা পর্যন্ত মবের শিকার হচ্ছে। প্রিয় দর্শক শ্রোতা, কথা বলছিলাম গতকাল চট্টগ্রাম নগরীতে বিকেলের দিকে 3টা সাড়ে 3টার দিকে যে ঘটনাটি ঘটে গেল, নিশ্চয়ই আপনাদের দৃষ্টি এড়ায়নি বিষয়টি। গতকাল চট্টগ্রাম সফর করছিলেন এনসিপি দলীয় সংসদ সদস্য, কুমিল্লা 4 আসনের সংসদ সদস্য জনাব হাসনাত আবদুল্লাহ, যিনি জুলাইয়ের অন্যতম প্রাণপুরুষ। সেই হাসনাত আবদুল্লাহ গতকাল চট্টগ্রাম নগরীর আকবর শাহ থানার কাঠঠুলি এলাকায় ভিজিট করতে গিয়েছিলেন এক সময়ের বিএনপি দলীয় মেয়র, চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র, 2010-এ যিনি বিএনপির টিকেটে বিএনপির ব্যানারে মেয়র নির্বাচিত হয়েছিলেন, সেই মোহাম্মদ মঞ্জুর আলমের বাসায় গিয়েছিলেন একটি সৌজন্য সাক্ষাতে হাসনাত আবদুল্লাহ। আর যখন হাসনাত আবদুল্লাহ বেরিয়ে আসছিলেন, তিনি সেই বাসায় ঢোকার পরপরই অবশ্য খবর হয়ে গিয়েছিল চতুর্দিকে যে হাসনাত আবদুল্লাহ মঞ্জুর আলমের বাসায় ঢুকেছেন। তো কিভাবে জানি না, খুব তাড়াতাড়ি এলাকার কিছু ছেলে পেলে, বয়সী তরুণ যারা, তারা খোঁজখবর পেয়ে গেলেন যে একজন আওয়ামী লীগের দোসরের বাসায় জুলাই যুদ্ধে হাসনাত আবদুল্লাহ ঢুকেছেন। তো তারা একটি মব পরিস্থিতির সৃষ্টি করলেন সেখানে। কয়েক ডজন হবেন হয়তো, খুব কয়েকশো ছিলেন এরকম না। তো একটি মব পরিস্থিতি তৈরি করা হলো, এবং যখন হাসনাত আবদুল্লাহ বেরোলেন তখন তাকে ঘিরে ফেরা হলো দোস্তের মতো, এবং নানা প্রশ্নবাণে জর্জরিত করা হলো। তিনি কেন আওয়ামী লীগের দোসরের বাসায় গেলেন, তার সেখানে কি কাজ, কি উদ্দেশ্য, তিনি সংসদে আওয়ামী লীগের বিরুদ্ধে বক্তৃতা করেন, ওখানে কেন গেলেন, ইত্যাদি। এবং শুধু তাই না, উপস্থিত তরুণদের অনেকেই স্লোগান তুললেন, নানা রকম অপ্রীতিকর এবং অশোভন ভাষায় স্লোগান তুললেন সেখানে। হাসনাত আবদুল্লাহকে আওয়ামী লীগের দালাল বলেও সম্বোধন করা হলো। আওয়ামী লীগের দালালরা হুঁশিয়ার, সাবধান। তো ভয়ঙ্কর সেই পরিস্থিতি অল্প কিছু সময়ের জন্য হলেও একটি বাজে সিচুয়েশন তৈরি হলো, মব লাইক সিচুয়েশন। তো হাসনাত আবদুল্লাহ তো আমরা জানি, তাকে 10-20 জন 30 জন হুয়াক্কা হুয়া বলবে আর হাসনাত আবদুল্লাহ ভয় পাবেন, এরকম ছেলে তো হাসনাত আবদুল্লাহ নন। তো সেখানে দাঁড়িয়ে বীরের বেশে তাদেরকে কনভিন্স করবার চেষ্টা করলেন, সেই কমাক্কেল তরুণদের বোঝাবার চেষ্টা করলেন যে তিনি কোনো আওয়ামী দোসরের বাসায় যাননি, এবং সেটি কোনো রাজনৈতিক ভিজিট নয়, একটি ব্যক্তিগত সৌজন্য সাক্ষাৎ। তো বিভিন্ন গণমাধ্যম বিভিন্নভাবে খবরটি রিপোর্ট করেছে। বেশিরভাগ গণমাধ্যমই চেপে গিয়েছে মব সৃষ্টিকারী তরুণেরা কারা ছিলেন। তো ইতিমধ্যে সম্ভবত গণমাধ্যম সেলফ সেন্সরশিপে চলে গেছে। আওয়ামী লীগ আমলে শেখ হাসিনার নির্দেশে এভাবেই তথ্য অধিদপ্তর, বাংলাদেশের তথ্য মন্ত্রণালয় ফাংশন করত। অলিখিত সেন্সরশিপে পাঠিয়ে দিয়েছিল তারা সবগুলো গণমাধ্যমকে। তো এখন আবার মনে হয় বাংলাদেশের গণমাধ্যম আবার সেন্সরশিপে চলে গেছে, সেলফ সেন্সর করছে তারা। কারণ বেশিরভাগ গণমাধ্যমে খবরটি এসেছে, বলা হয়েছে উত্তেজিত জনতা, স্থানীয় জনতা, জুলাই যোদ্ধারা, সব বাজে কথা, মিথ্যে কথা। মানব জমিনের মতো পত্রিকা পর্যন্ত ক্ষুব্ধ জনতা, বিক্ষুব্ধ জনতা, উত্তেজিত জনতা, স্থানীয় লোক, জুলাই যোদ্ধা এসব বলে সম্বোধন করেছে তাদেরকে, সেই উত্তেজিত তরুণদের, সেই মবক্রেসির নায়কদের। আমি একটু অবাক হলাম, মানব জমিনে এত ভয় বিএনপিকে পাচ্ছে কেন?
শুধু মানবজমিন না, মানবজমিন আমরা একটি প্রমিনেন্ট গণমাধ্যম মনে করি, সেই জন্য মানবজমিনের নাম দিলাম। বাকিগুলোর নাম নেওয়ার মতো না, দরকারও নেই। তো মানবজমিনে ভয় পেয়ে বলছে উপস্থিত জনতা, ক্ষুব্ধ জনতা। কারা সেই ক্ষুব্ধ জনতা? প্রত্যেকের ছবি আছে, ভিডিও ক্লিপে পাওয়া যাবে। সেখানে সিসিটিভি ক্যামেরা ছিল, প্রত্যেকটি চেহারা আলাদা করা যাবে। প্রত্যেকে কি বলেছিলেন সেরকম ভিডিও ছড়িয়ে পড়েছে সামাজিক গণমাধ্যমে, যোগাযোগ মাধ্যমে। বিষয়টি পরিষ্কার। তারপরেও পত্রিকাওয়ালারা, নিউজওয়ালারা দেখতে পেলেন না তারা কারা। তারা ক্ষুব্ধ জনতা, তাদের কোনো নাম নেই, তাদের কোনো বর্ণ নেই, তারা পানি, তরল পদার্থ। যে কোনো পাত্রে আপনি ঢালবেন সেই পাত্রের আকার ধারণ করবে, নাম পরিচয়হীন জনতা। এনিওয়ে, তো ইতিমধ্যে সেটি প্রকাশিত হয়েছে। সেই জুলাই যোদ্ধারা, যারা জুলাই যুদ্ধের কাবার নিয়েছিলেন, কারণ তাদের সৎ সাহস ছিল না তারা কারা সেই পরিচয়ে আসবার, তো সেই তথাকথিত জুলাই যোদ্ধারা, ওখানে উপস্থিত জুলাই যোদ্ধাদের আমি তথাকথিত বলছি, আমি প্রকৃত জুলাই যোদ্ধাদের কিন্তু তথাকথিত বলছি না, কারণ আমি জুলাই যুদ্ধকে মনে প্রাণে ধারণ করি। জুলাই যোদ্ধাদের প্রতি রয়েছে আমার অকুণ্ঠ সমর্থন এবং শ্রদ্ধা। তাই সেখানে উপস্থিত তথাকথিত জুলাই যোদ্ধারা, যারা আসলে ভীরু এবং কাপুরুষ, তারা জুলাই যোদ্ধাদের ব্যানারে শিল্ড বানিয়ে জুলাই যুদ্ধকে তারা সেখানে দাঁড়িয়েছিলেন বীর পুরুষের বেশে, এবং তারা হাসনাত আবদুল্লাহকে নানা রকম প্রশ্ন এবং তার বিরুদ্ধে স্লোগান উচ্চারণ করছিলেন। তারা আর কেউ ছিল না, তারা ছিলেন ছাত্রদল এবং যুবদলের ছেলেপেলেরা। তো খুবই দুঃখজনক যে সেই তরুণদের কাছে তথ্য পর্যন্ত ছিল না যে মঞ্জুর আলম কবে কোন দল করতেন, কতদিন কোন দলে ছিলেন, তিনি কি আওয়ামী দোসর, বিএনপির সঙ্গে তার কোনো সংস্রব, তার কোনো সংশ্লিষ্টতা কখনো ছিল না। এই খোঁজখবর সে উপস্থিত তরুণদের মধ্যে ছিল না। প্রিয় দর্শক শ্রোতা, না থাকবারই কথা, কারণ এই ছেলেপেলেদের সঙ্গে লেখাপড়ার কোনো যোগাযোগ নেই, তারা সংবাদপত্র পড়েন না, ফেসবুক হলো তাদের খবর সংগ্রহ করবার একমাত্র সোর্স। তাই তাদের কাছে অতটুকুই তথ্য ছিল যে মঞ্জুর আলম একজন আওয়ামী দোসর, আর হাসনাত আবদুল্লাহ আওয়ামী দোসরের বাসায় গেলেন কেন? এই উছিলায় তাকে একটু খাটো করা যাবে, তাকে একটু ছোট করা যাবে, তাতে করে ঢাকায় বসা বিএনপির কেন্দ্রীয় নেতৃবৃন্দ তাদের কারো প্রতি দয়া করবেন, চিটাগং থেকে টান দিয়ে ঢাকায় নিয়ে আসবেন। তুমি জাতীয় রাজনীতি করো, তুমি চিটাগংয়ে কেন? তুমি তো বিশাল বড় বক্তা, বিশাল বড় যোদ্ধা, হাসনাত আবদুল্লাহর মতো টাইগারকে তুমি নাস্তানাবুদ করেছো। এই আশায় তারা সেগুলো করেন। জানি আমরা স্থানীয় আঞ্চলিক পাতি নেতারা কেন কি করেন, তাদের কর্মকাণ্ড, কোন উচ্চাসা নিয়ে, কোন ভরসা নিয়ে, কোন আশা নিয়ে তারা রাজনীতি করেন, সবই তো আমাদের জানা আছে। সেখানে আদর্শের তো ছিটে ফুটো নেই, কখনো ছিলই না, থাকবার কোনো কারণও নেই। তো যাই হোক, দলের সিনিয়ররা, মূল দলের নেতারা যা করছেন, সংসদে যে ভাড়ামি করছেন, তারা এক একজন ক্লাউন সেজেছেন। তারা জুলাই যুদ্ধকে অপমান করছেন, তারা জুলাই সনদকে ছুঁড়ে ফেলে দিচ্ছেন, সংবিধানকে মাথায় করে রেখেছেন। তারা সংবিধান খান, সংবিধান পরিধান করেন, সংবিধান নিয়ে স্বপ্ন দেখেন, সংবিধানের ভাষায় কথা বলেন। সংবিধান ছাড়া তারা আর কিছু জানেন না। তো সেই ক্লাউনগুলো সংসদের সংবিধানকে ঘিরে, তাও আবার ৭২-এর সংবিধান, যেই সংবিধান তাদের দলের সবচেয়ে বরণীয় নেতা প্রয়াত প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া যে সংবিধানকে পায়ের নিচে ফেলে দিতে চেয়েছিলেন, পদপৃষ্ট করতে চেয়েছিলেন, ছুঁড়ে ফেলে দিতে চেয়েছিলেন, সেই সংবিধান ছাড়া তারা কথা বলেন না। তো সংসদে যখন এই অবস্থা, তাদের মূল দলের সিনিয়ররা যখন এরকম ভাড়ামি করছেন সংসদে, তখন তারা, তাদের অনুভূতি আহত হয়েছে। হাসনাত আবদুল্লাহ কেন মঞ্জুর আলমের বাসায় ঢুকলেন? তারা কষ্ট পেয়েছেন। হাসনাত আবদুল্লাহ জুলাই যুদ্ধের বিরুদ্ধাচরণ করেছেন, এই কষ্টে কষ্টিত হয়েছেন তারা, যুবদল ছাত্রদলের ছেলেরা। তাই তারা মিছিল করছিলেন, স্লোগান দিচ্ছিলেন, মব লাইক পরিস্থিতি ক্রিয়েট করছিলেন। তো আফসোস এই যে তারা জানেন না মঞ্জুর আলম কে, কোন কোন দল করতেন তিনি, কিছু জানেন না তার সম্পর্কে, কোনো তথ্য তাদের কাছে নেই। প্রিয় দর্শক শ্রোতা, 2010-এ বিএনপির টিকিটে তিনি মেয়র নির্বাচিত হন চট্টগ্রাম সিটি কর্পোরেশনে। টানা 5 বছর তিনি মেয়র ছিলেন বিএনপির টিকিটে, বিএনপি নেতা হিসেবে, বিএনপির লোক হিসেবে। 2015-তে তিনি আবার চেষ্টা করেছিলেন মেয়র হবার জন্য, আবারও বিএনপির টিকিটে, বিএনপির আশীর্বাদে, বিএনপির সমর্থনে আবার তিনি চেষ্টা করেছিলেন মেয়র হতে। কিন্তু নির্বাচনের দিন তিনি নির্বাচন বর্জন করেন। কারচুপি, রিগিং, ইঞ্জিনিয়ারিং এসবের অভিযোগ তুলে তিনি নির্বাচন বর্জন করেন। তো তিনি আওয়ামী দোসর হলেন কি করে?
আচ্ছা, তবে হ্যাঁ, তার আওয়ামী সংশ্লিষ্টতাও ছিল। সেটি কীরকম? 2018-তে একাদশ জাতীয় সংসদ নির্বাচনে তিনি আওয়ামী লীগ থেকে নমিনেশন চেয়েছিলেন। চট্টগ্রামের একটি আসন থেকে তিনি সংসদ সদস্য পদে নির্বাচন করবেন, আওয়ামী লীগের নমিনেশন চেয়েছিলেন 2018-তে, কিন্তু পাননি। আওয়ামী লীগ তাকে নমিনেশন দেয়নি। আচ্ছা, তো তিনি সম্ভবত 2024-এও চেষ্টা করেছিলেন, আওয়ামী লীগ তাকে নমিনেশন দেয়নি। সেগুলো চেষ্টাতেই সীমিত ছিল, তিনি নমিনেশন পাননি। আর তিনি আওয়ামী লীগে জয়েনও করেননি, আওয়ামী লীগে তার কোনো অফিসিয়াল ইনভলভমেন্ট নেই। আর তিনি সেটি গতকাল বিবিসি বাংলাকে বলেছিলেন সাক্ষাৎকারে। বিবিসি বাংলা তার সাক্ষাৎকার নিয়েছিল গতকাল এই পরিস্থিতির পর। সেখানে তিনি বলেছিলেন যে আমি কি করে আওয়ামী দোসর হলাম, আমি তো আওয়ামী লীগের কোনো পদে নেই, আমি তো বিএনপির মেয়র ছিলাম, তিনি সেগুলো বলছিলেন। এবং আরও ইন্টারেস্টিং ব্যাপার হলো, তিনি বিএনপি চেয়ারপারসন প্রয়াত প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার উপদেষ্টাও ছিলেন। তাহলে বিএনপি দলীয় মেয়র পুরো এক টার্ম, পরের টার্মে চেষ্টা করেছেন বিএনপি থেকে মেয়র হতে, প্রয়াত চেয়ারপারসনের উপদেষ্টা। এই মঞ্জুর আলমকে ছাত্রদল যুবদলের ছেলেরা বানিয়েছে আওয়ামী দোসর। তাকে বরং হাইব্রিড বলা যেতে পারে, বিএনপি দোসর এবং আওয়ামী দোসর। তিনি শুধুই আওয়ামী দোসর হলেন কি করে? দোসর তো তিনি বিএনপির বেশি, কারণ বিএনপির টিকিটে তিনি পদ নিয়েছিলেন, পদ পেয়েছিলেন, মেয়রের পদ। তো ছাত্রদল যুবদলের ছেলেপেলেরা এই করছে, এই তাদের জ্ঞানের বহর, এই পরিমাণ আপডেটেড তারা সব কিছু সম্পর্কে। তাদেরই বা দোষ কি? বিএনপি নেতা, সাবেক বিমান বাহিনী প্রধান অবসরপ্রাপ্ত আলতাফ হোসেন চৌধুরী, আলতাফ হোসেন চৌধুরী গত বছর বলেছিলেন তার পিরোজপুর জেলা শহরে তার যে বাড়ি, সেই বাড়িতে তিনি ছাত্রদল যুবদল এবং বিএনপির নেতাকর্মীদের উদ্দেশ্যে বক্তব্য রাখছিলেন তার বাড়িতে। সেখানে তিনি বলেছিলেন তিরস্কার করে, শ্লেষাত্মকভাবে ছাত্রদল যুবদলকে কেন্দ্র করে, উদ্দেশ্য করে বিশেষভাবে তিনি বলেছিলেন, তোমাদের তো নজর ছোট, তোমাদের নজর টেম্পো স্ট্যান্ড, বাস স্ট্যান্ড, ফুটপাত। জামায়াত শিবিরের কথা বলছিলেন, ওদের দেখো, ওদের নজর বিশ্ববিদ্যালয়, ক্যাম্পাস। তো নজরের একটা ব্যাপার আছে। তো তাই বলছিলাম যে তারা তো লেখাপড়া করেন না, তারা তো আপডেটেড না, কোথায় কি হচ্ছে তারা জানেন না, শুধু স্লোগান তুলেন। কি নিয়ে স্লোগান তুলছেন তাও জানেন না। অনেক সময় আমরা অনেক সময় রাস্তায় স্লোগান দেখি, মানি না মানি না মানি না মানি না, হাত তুলে তুলে স্লোগান দিচ্ছে লোকজন, নেতাকর্মীরা, তথাকথিত পলিটিক্যাল অ্যাক্টিভিস্টরা। যখন জিজ্ঞেস করা হয় কি মানো না, কোন বিষয় নিয়ে কথা বলছো, জানি না জানি না। তো এই হচ্ছে তাদের অবস্থা। তো যাই হোক, তাদের জন্য খারাপ লাগে। তারা রাজনীতি করেন কিন্তু তারা আপডেটেড না, তারা জানেন না, কোনো বিষয় খবর রাখেন না। সেই জন্যে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বিএনপি দলীয় নেতাকর্মীদের জন্য কোচিং সেন্টার খুলেছিলেন। টাকা নেওয়ার কোচিং সেন্টার না, আমাকে ভুল বুঝবেন না প্রিয় দর্শক শ্রোতা। কোচিং সেন্টার খুলেছিলেন নিজ দলের লোকদের প্রশিক্ষিত করবার জন্য, এডুকেট করবার জন্য। কারণ জিয়াউর রহমান ছিলেন একজন স্টেটসম্যান, তিনি কোনো রাজনীতিবিদ ছিলেন না, তিনি রাজনীতিজ্ঞ হয়ে উঠেছিলেন, স্টেটসম্যান হয়ে উঠেছিলেন। পলিটিশিয়ানের পর্যায়টি তিনি ছাড়িয়ে গিয়েছিলেন। তাই তিনি তার ইনসাইট থেকে, তার দূরদৃষ্টি থেকে, তার ফোর্থ সাইটেডনেস কাজে লাগিয়ে তিনি বুঝতে পেরেছিলেন যে এই দলের নেতাকর্মীদের ভবিষ্যৎ অন্ধকার এবং এই জাতীয় নেতাকর্মী নিয়ে দল এগোতে পারবে না বেশি দূর। তাই তিনি তাদের এডুকেট করবার জন্য কোচিং সেন্টারের ব্যবস্থা করেছিলেন, তাদেরকে নানা বিষয় পড়াচ্ছিলেন সেখানে। এবং সেখানে কিছুদিন পড়াবার পর তাদের আবার পরীক্ষাও নিয়েছিলেন। তো দুঃখজনক হলেও সত্যি, এই খবরটি অনেকের কাছে হয়তো জানা নেই বা আপনাদের মনে নেই, সেই সিনিয়র নেতারা বিএনপির মেজারেবলি ফেল করেছিলেন সেই পরীক্ষায়। তাদের ইভ্যালুয়েশন হয়েছিল, মূল্যায়ন খুব খারাপ করেছিলেন মূল্যায়নে সিনিয়র নেতারা, তরুণদের কথা তো বাদ দিলাম। তো এই অবস্থা বিএনপির বহু যুগ থেকে চলছে, বছরের পর বছর এই অবস্থায় চলছে। তারা নিজেদের আপডেট করেন না, লেখাপড়া করেন না, পত্রিকা পড়েন না, খোঁজখবর রাখেন না। তো তারা এমন আচরণই করবেন। তারা একজন বিএনপি নেতাকে বানিয়ে ফেললেন আওয়ামী দোসর। এবং হাসনাত আবদুল্লাহ, তিনি একজন সংসদ সদস্য, তিনি শুধু এনসিপি নেতাই নন। তাদের দুঃসাহস দেখে আমি অবাক হই। এই ছাত্র দল এবং যুব দলের কয়েকটা ছেলে এই দুঃসাহস তারা পেলেন কি করে, যে তারা সেখানে প্রকাশ্য দিবালোকে, বিকেলবেলা ঘটনাটি ঘটছিল 3টার পর, 3:30 4টা এরকম সময়, সেখানে রাস্তায় দাঁড়িয়ে একজন এমপিকে, জুলাইয়ের প্রাণ পুরুষ
হাসনাত আব্দুল্লাহ। তাকে ঘিরে ফেলে বিব্রতকর পরিস্থিতিতে ফেলে দেওয়া, আমি তো দুঃসাহস বললে কম হচ্ছে সেটি। আমি প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের দৃষ্টি আকর্ষণ করছি, আপনি বিষয়টি ব্যক্তিগতভাবে দেখবেন এবং এই ছেলেপেলেদের একটু ডিসিপ্লিন করবার দরকার আছে। না হলে আপনি বিপদে পড়ে যাবেন, আপনার দল বিপদে পড়ে যাবে, আপনার সরকার বিপদে পড়ে যাবে। এরকম নেতাকর্মী আপনার দরকার নেই, এরা না থাকলেই ভালো আপনার জন্য। আসলে ওই যে আমরা বলি না, দুষ্ট গরুর চেয়ে শূন্য গোয়াল ভালো। আপনার গোয়াল যদি শূন্য থাকে তাও বোধহয় ভালো, আপনি নিরাপদে থাকবেন। কিন্তু এমন তরুণদের নিয়ে, এমন নেতাকর্মীদের নিয়ে আপনি বেশি দূর এগোতে পারবেন না, ঝামেলায় পড়ে যাবেন। তাই বলছি, বিষয়টিকে হালকা করে দেখবার কোনো সুযোগ নেই। এরা দুঃসাহস দেখিয়েছে কালকে, নিন্দা করবার ভাষা আমাদের জানা নেই, এবং তারা জানে না হাসনাতের গায়ে হাত তুললে, হাসনাতের সঙ্গে যদি আরও কিছু অপ্রীতিকর ঘটনা ঘটত, পরিস্থিতি ভয়ঙ্কর হতে পারত, নিয়ন্ত্রণের বাইরে যেতে পারত পরিস্থিতি, এবং এখনও যেতে পারে। হাসনাত মানে শুধু এনসিপি না, হাসনাত মানে এই দেশের কোটি কোটি মানুষ। হাসনাত যখন সংসদে দাঁড়ায়, হাসনাত যখন মাইক হাতে নেয়, আপনার দলের নেতাকর্মীরা সূরা পড়েন, মনে মনে দোয়া পড়েন। এটা সত্যি কথা, আপনিও রিয়েলাইজ করেন বিষয়টি। হাসনাত লাখো কোটি মানুষের প্রাণের স্পন্দন। হাসনাত কোটি মানুষকে প্রতিনিধিত্ব করেন, শুধু তার নির্বাচনী এলাকার মানুষকে প্রতিনিধিত্ব করেন না, সারা বাংলাদেশের প্রতিনিধিত্ব করেন। এবং হাসনাত একটি বাঘ, হাসনাত ইজ এ টাইগার। তো আপনার দলের যারাই যে চেষ্টা করেছে, অপচেষ্টা, এই বেয়াদবি, এই আস্পর্ধা দেখিয়েছে, তাদেরকে সাবধান করুন, তাদের লাগাম টানুন। যথেষ্ট হয়েছে, ইনাফ ইজ ইনাফ। আর সালাউদ্দিন সাহেবকে বলুন তার নিজের কাজ করতে। মবের বিরুদ্ধে খুব বক্তৃতা দিয়েছিলেন, কিন্তু কাজের কাজ কিচ্ছু করতে পারেননি। তাকে সংবিধান ছেড়ে দিয়ে আইন শৃঙ্খলা রক্ষা করবার জন্যে যত্নশীল হতে বলুন। তার নিজের জন্য ভালো হবে, আপনার দলের জন্য ভালো হবে। ধন্যবাদ প্রিয় দর্শক শ্রোতার সঙ্গে থাকবার জন্য।